সবাই যেখানে কালী পুজো, ভাইফোঁটার এই সময় ভিডিও দিচ্ছে আর জগদ্ধাত্রী পুজোর ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি সেখানে লক্ষ্মী পুজোর ভিডিওটা সবে শুরু করছি। বড্ড দেরি হয়ে গেল আমার এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করতে। নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ করছি। সন্ধেবেলায় আমরা 3 জন মিলে বেরিয়েছিলাম ঠাকুরের যে সমস্ত জিনিস প্রয়োজনীয় সেইগুলো কেনাকাটা করতে। বাড়িতে এসে ঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম, ওই একটু আধটু এদিক ওদিক নোংরা, সেইগুলোকে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম। কালকে পুজো, একদম ঘরটা নোংরা থাকলে খারাপ লাগে, তার জন্য পরিষ্কার করে নিলাম। আর সাথে এই 2টো নতুন চাদরও কিনে নিয়ে এসেছিলাম। একটা খাটে পাতলাম একদম সুতির হালকা কালারের মধ্যে, আর একটা এই সোফার ঘরে এইখানে পাতলাম। আমার খুব ভালো লাগে যে কোনো হালকা কালারের চাদর, ঘরটা একটু আলো আলো আর বড় বড় দেখায়। আসলে ঘরগুলো তো খুবই ছোট, তাই সকালবেলা উঠে ঠাকুরের সমস্ত বাসনপত্র নিয়ে একটুখানি ওই সাবান জল গুলেছিলাম, তার মধ্যে একটু স্কচ ব্রাইট দিয়ে ডলে নিলাম। ঠাকুরের জন্য পিতলের বাসন আমার ভীষণ পছন্দের, মেনটেন করা একটু অসুবিধাজনক হয়ে পড়ে আমার জন্যে, কিন্তু আমার খুব ভালো লাগে। আর যেহেতু অল্প কিছু খিচুড়ি ভোগ প্রসাদ রান্না করব, তার জন্য এই যে এগুলোকেও মেজে দিয়েছিলাম। বুঝু সেগুলোকে আবার পরিষ্কার করে এখানে জল ঝরতে দিয়েছে। এক এক করে আমরা দুজন স্নান সেরে নেব। তো বুঝু গেল আগে স্নান সারতে, আমি বললাম আমি এই ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিয়ে আমিও যাব স্নান সারতে। আমাদের দুজনেই স্নান হয়ে গেছে। বুঝু একটু আলপনা দিতে ব্যস্ত হয়েছে, সাথেও আমাকে বললো মাম্মা তুমি ঠাকুরের জায়গার থেকে তোমার এই গাছটা সরিয়ে নাও। আসলে আমি নিজের হাতে না যদি গাছটা সরাই না, বুঝু এই শোয়া থেকে যদি কোনো একটা পাতা ছিঁড়ে যায়, তাই বুঝু বললো তখন তো তুমি আমার উপরেই আবার চিল্লামিল্লি করবে, তো তুমি নিজেই সরিয়ে দাও। হ্যাঁ, এটা ঠিক কথাই। আমি এগুলো গাছগুলোকে এত ভালোবাসি, খুবই ছোট ছোট গাছ তো, ঘরে একদমই রাখার জায়গা নেই, সেখানের মতো অ্যাডজাস্ট করতে হয়। তাই একটা গাছের পাতাও যদি ছিঁড়ে যায় আমার খুব মনটা খারাপ হয়ে যায়। আর এই যে আমাদের যেহেতু সাদা মেঝে, তো তাই সাদা মেঝেতে সাদা রঙের আলপনা দিলে একদমই বোঝা যায় না, তাই বুঝু তাকে ফুটানোর জন্য একটু লাল রঙ দিয়ে দেয়। আর এদিকে আমি ঠাকুরের যে ভাজা করবো 5 রকমের, সেই 5 রকমের ভাজার জিনিস কেটে রেখেছি। বুঝি বললো মাম্মা আজকে একটু চাটনি করো। তো চাটনি তো আমি করতে জানি না, কোনোদিনও করিনি, কিন্তু অসুবিধা তো নেই, মা তো রয়েছে, মা আমাকে হেল্প করে দেবে। লাস্ট 2-3 বছর ধরে আমি যেহেতু ওই খিচুড়ি ভোগটা করছি, তাই খিচুড়ি ভোগটা আমি শিখে যাচ্ছি। ওই খিচুড়ি রান্না করতে গেলে আমার এখন কোনো সমস্যা হয় না, কিন্তু চাটনি যে প্রথমবার করবো, তো মা বললো তুই কর, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। আসলে আমি কোনোদিন যেহেতু রান্নার এই দিকটা করি না, আসলে আমি না রান্না করতে পারি না বা পারবো না সেটা নয়, বিষয়টা আছে না, আমি রান্না করতে খুব একটা ভালোবাসি না। সবার থেকে একটা ভালো লাগার বিষয় আছে, তা আমার না রান্না করার বিষয়টা খুব একটা ভালো লাগা কাজ করে না। আর এই যে পুজোর সময় যে ভোগের খিচুড়িটা হচ্ছে বা ভোগটা যেটাই হবে, এটা যে আমাকে মা চাপিয়ে দিয়েছে তা কিন্তু নয়, এটা আমি নিজের থেকেই করেছি। আসলে যখন আমাদের বাড়িতে শুনেছিলাম আগে, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, যে ভোগ হতো তখন মা পারতো, মারা করতো, কিন্তু যখন থেকে মা পারে না, বন্ধ হয়ে গেছিলো, আমিও শুকনো প্রসাদ দিয়ে ভোগটা দিতাম। তো তারপর যখন নিজের ঘরে পুজো করছি, দিদিভাইয়ের ঘরে একটুখানি পুজো করছে, তো এই স্পেশাল দিনটাতে আমরা ওর জন্য কী করি, আমি একটুখানি ভোগের খিচুড়িটা নিজের থেকেই করি, তো ওটা আমি করে নিই। আর দিদিভাই আবার ওদিকে লুচি, পায়েস বা সুজি এরকম ধরনের জিনিস করে, তো আমি একটু দিদিভাইকে ভোগটা দিই, দিদিভাই আবার আমাকে একটু লুচি, পায়েস এইগুলোকে পাঠায়। আর এইভাবে আমরা দুজনে একটু মিলেমিশে আজকে স্পেশাল দিনে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিই। আমাদের আলাদা করে কোনো রকম পুরোহিত মশাই আসেন না, আমার ঘরে দুজনে পুজো দিয়ে দেয়, আর দিদিভাইয়ের ঘরে দাদাভাই পুজো করে নেয়। তো ওনাদের পুজো হয়ে গেলে আমরা পাঁচালি পরে নিই, দিদিভাইয়ের ঘরে পাঁচালি পরে নেয়, আমি আমার ঘরে পাঁচালিটা পরে নিই। তারপর পুজো শেষে যে ভগবানকে আমরা ভোগ নিবেদন করেছিলাম, সেই সমস্ত ভোগ এক জায়গায় করে সেইখান থেকে আমরা ভোগগুলোকে আশেপাশে যাদের বাড়ি আছে আমাদের, সেই সব বাড়িতে বিতরণ করি। এরই মধ্যে আমি ঠাকুরের নাম নিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছিলাম, নিয়ে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম। তো চাটনি তো আমি এরকম একা কখনো করিনি, তো মায়ের সাহায্যটা অবশ্যই দরকার। তো মা পাশে বসেই থাকে, মা বসে বসে গল্পও করে, সাথে আমাকে সাহায্যও করে দেয় যে কোনটায় কখন কীভাবে কী দিতে হবে না করতে হবে এগুলো। আবার মায়ের দিদিভাই আসে, দুটো গল্প করে যায়, কথা বলে যায়, এই আর কি। এইভাবে চলে আমাদের পুজোর জোগাড়। যেহেতু এরকম রান্না করাটা আমার অভ্যাসে নেই, তার জন্য আমি একেবারে সব কিছু আগে কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিই, যাতে ওই একটা করতে করতে আরেকটা জিনিস করা আমি পারি না করতে। যারা বেশ মানে অভ্যাসে আছে তারাই পারে করতে। আর বুঝুরে যে আলপনা দেওয়া হয়ে গেছে, আমি বুঝুকে বলেছিলাম বুঝুর এবারে কিন্তু
ছোট করে আলপনা দিস, অল্প করে দরজার ধারে দিস, আর একটু ঠাকুরের পা দিয়ে দিস। নইলে বড় বড় আলপনা হলে না সেই পায়ে লাগে, পারে পারে নষ্ট হয়ে যায়। তার জন্য বলছিলাম একদম অল্প অল্প করে করিস। চাটনিটা তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত ছোট্ট একটা বাটিতে আমি চাটনি করেছি। তো এটা আমার আর দিদিভাই ঘরে পুজোর জন্য যথেষ্ট। আর সাথে আমি 5 রকম ভাজা যেগুলো ছিল সেগুলোকে ভেজে নিয়েছিলাম। নেওয়ার পর মা আমাকে তরকারিটা কীভাবে বসাতে হবে বা কী কী ফোড়ন দিতে হবে সেটা বলে দিয়ে মা স্নানে গেছে। তো স্নান করে আসার পর মা আমাকে খিচুড়িটা করতেও সাহায্য করতে পারবে। আর এদিকে বুঝিয়ে আমার অনেকটাই হেল্প করে দিয়েছে, ও সমস্ত জিনিসগুলোভাবে গুছিয়ে এক জায়গায় করে রেখে দিয়েছে। বাকিটা আমি ঠাকুরকে যখন দেবো তখন একটু গুছিয়ে গুছিয়ে সামনে রেখে দেবো। তো তরকারি মোটামুটি আমার হয়ে গেছিলো, শুধু একটুখানি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর যখন খুলেছিলাম তখন দেখলাম তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। তার মাঝখানে আমি খিচুড়িটাকেও বসিয়ে দিয়েছি। এই খিচুড়িটার দিকে হতে হতে আমি যাবো গিয়ে এখন ঠাকুরের দিকে জোগাড়জান্তি করতে। মায়েরও স্নান হয়ে গেছে, অসুবিধা হবে না এবার। তারপর চলে এসেছিলাম ঠাকুরের দিকটাতে। আসলে বুঝুই বলছিল ও করবে, কিন্তু ওর একটা ফোন এসেছে, তো ফোনে কথা বলতে গিয়ে আমি দেখলাম দেরি যদি হয়ে যায়, তাই আমি ভাবলাম আমি ঠাকুরের জায়গাটা একটু গোছগাছ করে নিই। পূর্ণিমা তাড়াতাড়ি লেগে গেলে অনেকেই পছন্দ করে যে সকাল সকাল মানে দুপুর দুপুর বা বিকেল বিকেল পুজোটা সেরে ফেলার জন্য। আমি মাকেও ছোটোবেলায় দেখতাম যতক্ষণ না বিকেল হতো বা সন্ধে হতো, যতক্ষণ না চাঁদ দেখা যেত আকাশে, মাও ততক্ষণ কোজাগরি লক্ষ্মী পুজো করতো না। তো সেটা এই বাড়িতে এসে শুনলাম মামার শাশুড়ি মা উনিও তাই করতেন। তো আমারও এই জিনিসটাই রয়ে গেছে, ভালো লাগে যে যখন সন্ধেবেলায় চাঁদ উঠবে থালার মতন বড় একটা, তারপরে বাড়িতে পুজোর শাক ধুনো এইসবের সমস্ত বা বাজনা বাজবে বা গন্ধ বেরাবে। তো আমার বাড়ির পুজো শুরু হয়ে গেছে, বুঝুনি এখন পুজো করতে বসে পড়েছে। তো বুঝুনির মতন করে পুজো করুক, করার পর আমি পাঁচিলটা পরে নেব। পুজো করতে বসেছে, কিন্তু সর্বশেষে গিয়ে মনে পড়েছিল যে আমার ঠাকুরমশাই পুজো করেছে, কিন্তু ঠাকুরমশাইকে আমি আমার দক্ষিণাটুকু দিইনি। তো কী করা যাবে, তো ঠাকুরমশাই বললো যে দক্ষিণা যেটা দিতে সেটা তো তুমিই নিয়ে নিতে, তো আর কী হবে, কারণ তবুও দক্ষিণা তো সামনে দিতেই হয়। তো যাই হোক আমার পুজো প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। ওইদিকে আমার পুজো চলছে, এদিকে নিচে দিদিভাইয়ের পুজো হয়ে গেছে, দাদাভাই পুজো করে দিয়েছে। দিদিভাই তারপর ওই পাঁচালি পরে নিচ্ছে। তো দিদিভাইয়ের দিকে পাঁচালি পরে নিই, আমার পুজো শেষ হয়ে গেলে আমিও পাঁচালিটা পরে নেব। তারপরে আমার ঘরে যেই ভোগের প্রসাদ আছে সেইগুলো আর দিদিভাইয়ের ঘরের ভোগের প্রসাদগুলোকে একসাথে করে আমরা সবাইকে বাড়িতে বাড়িতে প্রসাদও দিয়ে দেবো। বেশ কিছুদিন ধরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার গলার আওয়াজও হয়তো বোঝা যাচ্ছে সেটা। আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সাথে দুর্গাপুজোর সময় অনেকটা রাত অবধি বাইরে কাটিয়েছি, কালী পুজোতেও অনেকটা রাত বাইরে কাটিয়েছে, এইসব মিলিয়ে হয়তো এই অবস্থাটা হয়েছে। তো যারা যারা আমার এই ভিডিওগুলো কষ্ট করে এতক্ষণ ধরে দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাদের জন্য প্রার্থনা করো। আবার দেখাবে আরেকটা নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিলাম।